হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমলকাব্য উপন্যাস পর্ব 2। লিখেছেন DRM সোহাগ। ইনায়া তার খালা সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড, এসে দেখে তার ভাবি বাসায় নেই। তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশের টেবিলে জাহারা বসে আশেপাশে বারবার চোখ বোলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায় হয়তো, আম্মু কল করেছিল, চলে আসবে। জাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতে মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময়ই কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এ ভাবনায় সে নিজেই দরজা খুলতে চায়। ইরফানদের সাথে তার মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে। যদিও সে ইরফানদের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ার বউ? তারেক নওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মায়রা আমতা করে অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে। নিজের নিঃসংকোচ কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল। জাহিদ ভ্রুকুচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট্ট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নওয়াজ ভিতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল তাই পেয়েছি। মায়রা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি, তোমার নাম? মায়রা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মায়রা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী, ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মায়রা বিরক্ত, এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল। ধ্যাত, তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ল। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভিতরে যায়। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মায়রার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু। হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়রা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা কাউকেই চিনতে পারছে না মেয়েটা। ইনায়ের পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া, এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়রার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনায়ের কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে হেসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মায়ের দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর ভাবি, আমার তো মেয়ে হয়েও হিংসা হচ্ছে। মায়েরা খুবই বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে কি এখন জাদু করে রাখবে নাকি? একটু না হয় ফর্সাই। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফুলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ থাকলো, এখন আর না বললে পেট ফেটে যাবে। মেকি এসে বলল, তোমরা এ বাসার কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মায়রার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মায়রা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনায়া হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনায়া মায়ের হাত ধরে বলল, আম্মু, ভাবি অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথায় ইনায়ার মুখ চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে তাকালে দেখলো বাবা তার দিকেই গম্ভীর মুখে চেয়ে আছে। ইনায়া বুঝলো না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপার কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মায়েরা মৃদু হেসে বলল, আমি এবার SSC দিব। তুমি আমার বরের বোন, তাই না? আমার শাশুড়িকে আম্মু ডাকলে তাই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনায়ার খালা সবার দিকে হাত দেখিয়ে বলে, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মায়রার কথা শুনে ইনায়া হা করে তাকালো। দেখে মনে হচ্ছে মায়রা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনায়ার ভালোই লাগলো, তবে মায়রা SSC দিবে শুনে অনেক অবাক হলো। এত ছোট, সে এবার HSC দিবে। তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট। হায় আল্লাহ। অতঃপর বলে,
তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মাইরা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বড়, সেই হিসেবে আমি একটু একটু ছোটই। মাইরার কথা শুনে প্রত্যেকে হা হয়ে চেয়ে আছে। ইরফানের খালার মাইরাকে পছন্দ হলো না, বিরক্ত হয়ে বলল, এই বাচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রোমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল, কিন্তু মাইরা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমাকে বাচাল বলে আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মাইরার কথা ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছো তুমি মারা। মাইরা ভ্রু কুচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম? মাইরা মুখ পাকিয়ে বলল, আমার নাম মাইরা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, বলতে ভুলে গিয়েছিলাম। জাহারা বিরক্ত, চরম বিরক্ত মাইরার উপর। কেন যেন ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে মাইরার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে করছে তার মাঝে, বা এমন ইচ্ছের উদয় হলো বুঝলো না। বিড়বিড় করে বলল, ঢঙ্গি একটা, অসহ্য। ইনায়া মাইরাকে টেনে জাহারার সামনে নিয়ে এসে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মাইরা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মাইরার দিকে। মাইরা জাহারার এমন বিরক্তি এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পর তোমাকে এনে দেবো, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। জাহারা দাঁতে দাঁত চেপে মাইরার দিকে তাকিয়ে আছে। ইনায়া জাহারার কাণ্ডে কিচ্ছু বুঝলো না, এখানে কিছু বললও না। আর এদিকে মাইরা তো ফটাফট মুখের উপর সত্যিটা বলে দেয়। ইনায়া যতই দেখছে ততই অবাক হচ্ছে। মাইরাকে নিয়ে তার খালুর সামনে গিয়ে বলল, এটা আমার খালামণি। মাইরা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বলল, ঠিকই বলেছি তাই না খালামণি? ইরফানের খালা ভ্রু কুচকে মায়ের দিকে চেয়ে আছে। বিরক্তির সীমা পার করছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজলে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগে ইনায়ার কানে শুনেছি ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে এসে দরজা খুলে দিল। ইরফানকে দেখে মিষ্টি এসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভিতরে তাকালো, সবাইকে ডাইনিংয়ে বসে দেখতে দেখে এরপর জাহারার দিকে তাকিয়ে ভিতরে যেতে যেতে ছোটো করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞেস করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না, হয়তো ইরফানের হাইট একটু বেশি, তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল। মায়েরা একদম তার পিছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভ্রু কুচকে পিছন ফিরে তাকায়। ইরফানকে দেখে মায়ের চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়। দু হাতে মুখ চেপে ধরে পিছনের দিকে পড়তে পড়তে ডান হাতে সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভ্রু কুচকে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে ঢুক গেলছে বারবার। সবাই বুঝলো না মায়েরা এভাবে চিৎকার দিল কেন। তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মায়েরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢুক গেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মায়েরার কথা কেউ বুঝলো না কিছু। ইরফানের চোখে মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়েরার হাত শক্ত করে ধরে মায়েরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এইসব? মায়েরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সমানে খামচি দেয়। রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন, অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা লাগে না? ইরফান মুহূর্তের মধ্যে দরজা খুলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এইভাবে বের করে দিল? ইরফানের পেছন থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়েট। তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চিনছ না? ইরফান ভ্রু কুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করে বলল, বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজা খুলল। মায়েরা ভিজা চোখে তাকিয়েছিল দরজার দিকে। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটল। দ্রুত ভিতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলল, এ পাগল বের হ, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে আমাকেই বের করে দে, কত বড় সাহস! মায়েরার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা।
নিজের বরকে এভাবে বলছে কেন? জাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে কী করছো? তারেক নওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু আপনি দেখছেন না অন্যের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়েরাকে এক ধাক্কা দিয়ে মায়েরার ডান গালে এক শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়েরা উল্টে পড়তে নেয়, পিছনে ইরফানের মা এসে দাঁড়ানোর মায়েরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রোমা নেওয়াজ রেগে মায়েরাকে টেনে মায়েরার একই গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা তাল সামলাতে না পারে ঠাস করে পড়ে যেতে নেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগেই ইনায়া মায়েরাকে ধরে নেয়। মায়েরা ফুপিয়ে ওঠে। একই গালে মা ছেলের থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওভাবেই বিড়বিড় করে বলল, শাশুড়িটা একদম দাঁত চালের মতো, ছেলেটাও হুবহু তেমন, কি শক্ত হাত মাইরি, উফ গালটা গলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়েরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও এই মেয়ের মুখ বন্ধ হয় না। রোমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রোমা! রোমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দুমাত্র, পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কাল থেকে বাড়িতেই আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি, আর এই মেয়ে ওকে আবার বের করে দেওয়ার পায়তারা করছে। তাই বলে তুমি মারবে? রোমা নেওয়াজ কিছু বলল না, একটু থেমে বলে উঠলো, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো তো দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না, আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি। তোমার ছেলের যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রোমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের তার দু হাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। তারপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রোমা নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা রাগী বদমেজাজি কেন বুঝে না? মুখ ফুটে কিছু বলে না, হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন, কিন্তু ছেলেটা তার কথা শুনে না, কারোর কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথাচাড়া দিয়ে উঠেছিল। চুল এমন রাখার জন্য তার মা হিসেবে অনেকের অনেক কঠোর কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ দেয় তাকে, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিচ্ছু বলল না। মাথা নিচু করে ফুঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়ল। বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছ? তারেক নেওয়াজ ধমকে ওঠেন। ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না এই বিয়ে, এই নিয়ে আরেকটাও কথা বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকালো। মায়েরার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেটে চোখ মুখ রক্ত জবার নেই হয়ে গেছে। ফর্সা হওয়ায় বেশি চুকে লাগছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মায়েরা একে অপরের চোখে চোখ পড়ায় মায়েরা ভেঙচি কাটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভ্রুকুচকে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর হনহন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতের থাপ্পড় খেয়েই বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী না, স্বামী নয়, এ হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই অসভ্য লোক কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে
সবার ঘরে চলে যায়। জাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়রার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে সে কি সত্যিই ভুল করে ফেললো? মায়রার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথা অমান্য করলো না, তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই, এমন হলে সে মনের উপর জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কী? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার বাবা আছি তোমার সাথে, বুঝেছ আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়রা ছলছল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবাকে ঠিক করে মনে নেই, ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়রার মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া আমার ঘরে একবার এসো। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেড়ে মিলে মারলো। আহারে, মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়েরা দুই হাতে মুখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুইজনেই অবাক হয়। মায়েরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়েরা। মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমায় মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না, আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়েরার কথায় ইনায়া জাহিদ দুইজনেই অবাক হয়। কি মেয়েরে বাবা, স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব কথা শুনে হতো দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলল, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী, মারও খেয়েছে এই মেয়ে। এমন এমন ভাব করে বলছে, কথা বলছে যেন দুঃখ তাদের, আর মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরা বারবার গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতে ব্যস্ত। আবার মুখে হাসি, ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা, আমাকে বলে এই বাচ্চা বুকে মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো এই টাকলাকে আমি বড় হিসেবে মানি না এই বিয়ে, আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারেক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে। গম্ভীর গলায় বললেন, এসো। ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভিতরে প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে, সে ট্যুরের ব্যাপারে বাবা জেনে গেছে কিনা, জানলে খুব বকবে। তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়ের ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনায়ের থুতনিতে হাত রেখে মৃদু এসে বলল, তুমি বড় হয়েছো, সবসময় নিজেকে এইভাবে ঢেকে রাখবে, বুঝেছ আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরেই বের হই বাবা। তারেক নেওয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলাভাবে থাকবে না, কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনায়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু। জাহিদ ভাইয়ের সামনে আর মাথার কাপড় ফেলবো না, ডান। তারেক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পিছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনায়া এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছ? ইনায়া অবাক হয়, তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যায়, যাই করুক ওপর থেকে যেমনই হোক ভিতরটা ভীষণ নরম। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে বোরকা ছেড়ে হিজাব খুলল। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে উজু করে মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের উপর নুন ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো না বাসতে পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজন মিলে মেরেছে জানলে মা কি খুব কষ্ট পাবে? কথাটা ভেবেই শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাববে কেন অযথা? নিজের মাথায় নিজে একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিলে ব্যথা পেয়ে উহ শব্দ করে ওঠে।
চোখ মুখ কুচকে নিজেকে সামলে উঁচু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার উপর। তার শ্বশুর তাকে কিনে দিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে আসে। মায়েরা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলল, আপু তুমি তুমি এসো এসো। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায়া ভিতরে গিয়ে বলল, ভাবি তোমার গাল কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেট আর একটা বাইট দিয়ে ইনায়ার হাত ধরে বিছানায় বসে বলে, আরে আপু এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি বলে ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোটো। ইনায়া মৃদু এসে বলল, তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোটো হলেও কি। মায়েরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনায়া হাসলো। মায়েরা মেয়েটাকে তার ভীষণ পছন্দ হলো। মায়েরা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমায় বউ মানিয়ে না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছো। এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। ওইসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়েরার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মায়েরার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, ওকে ওকে, তোমাকে আমি মায়েরা বলেই ডাকবো। মায়েরা হাসলো। ইনায়া মায়েরার গালে মলম দিতে আঙুল ছোঁয়ালে মায়েরা চোখ মুখ কুচকে বলে, আহ আপু এমনি ঠিক হয়ে যেত, এস অনেক জ্বলছে। ইনায়া মায়েরার গালে ফু দিল বেশ কিছুক্ষণ। এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মায়েরার চোখে জল, মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়েরা মেয়েটা কিসের তৈরি? মায়েরা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছো? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গেছে, একেবারে এশারের সাথে পড়ে নিব। মায়েরা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবে কেন, যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা, যাও যাও নামাজ পড়ে এসো, ইচ্ছা করে লেট করা ঠিক না। মায়েরার কথা ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মায়েরার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মায়েরা। মায়েরা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এবারে মানুষ দেখি শুধু আমাকে ভালোই বলছে, যদিও স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদুস্বরে বলল, এখানে তো আমি একটা বাবা পেয়েছি, তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয় মায়েরার ভয়েস টোনে। জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়েরা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে, তারপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতের চকলেট রেখে দুই হাতে চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও যাও। ইনায়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঠেলে ইনায়াকে ওয়াশরুম পাঠায়। ইনায়ার কথা বলার ভাষা হারিয়েছে। সে মায়ের মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মায়ের হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকেরই বাবা থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়, কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপর বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটি লাইন লিখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়েরার পাশে এসে বসে। মায়েরা হেসে বলে, আপু তোমার চকলেট ভালো লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা বেশি মজা লাগে। মায়েরা লাফ দিয়ে উঠলো। ইনায়া বুকে থুতু দেয়। মায়েরা হেসে চকলেটগুলো রেখে বোরখা পড়তে পড়তে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে, এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতের ঘুম আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না। যদি শুনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুদিকে মাথা নেড়ে বলল, না না মায়েরা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদম পছন্দ করে না, আমি যাব না। মায়েরা হিজাব গলার সাথে ঝুলিয়ে ইনায়ার সামনে দাঁড়িয়ে বলল, আহা আপু তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করবো, এবার চলো। ইনায়া হাঁ করে তাকিয়ে বলল, তুমিই তো একটু আগে থাপ্পড় খেলে ভাইয়ার হাতে। আবার মায়েরা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এই দেখো আমার এই গাল একদম ভালো আছে, আবার মারলে না হয় এই গালটা পেতে দিব, তোমাকে মারতে পারবে না।
তাছাড়া ফুচকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না যাই প্লিজ। ইনায়া মায়েরার দিকে তাকালো। তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাই এর হাতে মার খেয়ে ভাইয়ের এমন শক্ত কথা শোনো দিব্যি ভালো আছে। ইনায়া না করলো না, কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়েরার জন্য। মায়েরার এই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হলো। মায়েরা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়েরার হাত ধরে আটকে দেয়। মায়েরা বাবাকে বলল না মায়েরা বাবাকে বলো না, বাবা যেতে দেবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মায়েরা মন খারাপ করে বলল, ও কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো আমি আর তুমি যাই। আচ্ছা তোমার সাথে খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মায়েরা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়েরা যাবে তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারার এমন করার কারণ। মায়েরা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়েরা বলেছে যে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়া রাস্তার পাশে এভাবে কখনো খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মায়েরা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডেলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো? সে কি লোকটার থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকে নিজের স্বামী রূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজনকে পরিচিত ঠেকলো। মায়েরা ইনায়াকে ডেকে বলল, আপু সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়েরার কথায় সামনে তাকিয়ে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে বলে যে ভাইয়া। মায়েরা বুঝতে পারলো তার চোখ ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর ওই চুলগুলো সাইজ করতো আর তাকে সারাদিন বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত, কিন্তু এমন ছেলের ওপর সে ক্রাশ খাবে কেন? তার রুচির বহুত ভালো। ভাবনার মাঝে কারো শক্ত কণ্ঠে মায়েরা ধ্যান ভাঙে। এখানে কি করছিস? ইনায়া আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ব্রুকুশকে মায়েরার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ার ভাবি, মানে ইরফানের বউ? অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়েরা হতভম্ব হয়ে পিছন যেতে যেতে বলে, আরে আবুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলল, ভাইয়া সরি, মায়েরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি তো। ইনায়া একবার তাকায় মায়েরার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, ইরফান বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধ জুটলো কীভাবে ভাইয়া? সামান্য ফুচকাই তো খেতে এসেছি, দেখছেন কেমন করছে? মায়েরার কথাই শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে, যা হয়ে গেল, ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিকে ভয় পায়। ঢুক গিলে আমতা করে বলল, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলছে। মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসলো খানিক আগে। কারেন্টের মতো দৌড় এর। ইরফান এগিয়ে এসে মায়েরার হাত শক্ত করে চেপে ধরে মায়েরার হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলল, ইস আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়েরাকে ফুচকার দোকানের সামনে নিয়ে দাঁড়ায়, হাত ছাড়ে না। মায়েরার অপর হাতে এত চেষ্টা করলো, হাত ছাড়ানোর ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুপাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুচকা খেতে। শুদ্ধ রেগে বলল, তুই কি পাগল? রাতের বেলা একা দুটা মেয়ে বের হয়েছিস, ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিচ্ছু নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি সেটা আমি পূর্ণ করবো এবার? বেয়াদব, সেন্স নেই তোর যদি কিছু হতো? ইনায়া চুপসে গেল, মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা, মনে হয় ফিটার খাই আমি।
শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলল, বেশি মিস করলে ফিডার কিনে দিই চল। ইনায়া কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ার কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা, আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো করে তাকায়। ইরফানের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেট করে সাজিয়ে দিন। মায়রা চুপ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হা হয়ে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা আবারও তার হাত ছাড়াতে চায়, মুচড়ামুচড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পাও নড়বে না স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মিটাবো আজ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, থাক, এমনিতেই গালের ব্যথা এখনও ঠিক হয়নি। অতঃপর বললে, দেখুন, আপনি আমায় গরব ভাবতেই পারেন, হয়তো আপনার চোখে প্রবলেম, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলো ফুচকা একেবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। পিছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেললো। মায়রা গাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলে হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলল, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানের উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়রা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4টে দিন, ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়রা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা জাদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেল আমার হাতটা। উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলল, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধর দিকে তাকালেই শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়রার হাত চটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলল, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়রা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলল, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকায়। শুদ্ধও মায়রার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মায়রাকে দিল। মায়রা 2 হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। 1 প্লেট কুলের উপর রেখে আরেকটা প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়া মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ব্রুকুশকে বলল, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধর ভাইটা ভালো আছে। একটা ফুচকা মুখে পুরে বলল, তুমি খাবে? শুদ্ধ ব্রুকুশকে ফটাফট 3টে ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হা হয়ে চেয়ে আছে। সে জিজ্ঞেস করলো, আর এই লোক তার 3টে ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি? জিজ্ঞেস করলাম, অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুধু ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখের ফুচকা খেতে দিতে পারলো না। পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ার পাশে বলল, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গেছে। মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে, এই বাদ পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গল গল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজে খাওয়ায় মন দেয়। মায়রা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোয় কিছুটা মায়রার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখবয়ব মায়রার দিকে চেয়ে আছে। সে বুঝলো না এই রাস্তায় ফুচকা পেয়ে কেউ কী করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়রা ডান গেলে চোখ পড়লে দেখলো পুরা গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়লো। ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝলো। শুদ্ধ মায়রার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়রা খেতে খেতে মৃদু স্বরে বলল,
জি, মাইরা ইসলাম। শুদ্ধর নজর মাইরার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মাইরার এক প্লেট ফুচকা খাওয়া শেষ। অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পড়ে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আর আমায় সাদাসিধে পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান ভুরু কুঁচকে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব, বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে সব পচে যাবে, সেই ভয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ের পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝামাঝি বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এইভাবে দৌড় দিয়েছে, একটা বড় ট্রাক মায়েরার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মায়েরার সাথে লাগবে ভাব। মায়েরা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগেই ইরফান মায়েরার হাত ধরে জোরে এক টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পারে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মায়েরা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়েরাকে ঝটকা মেরে সরিয়ে সেখানেই কষিয়ে একটা ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনের ছিটে দিলে যেমন হয়, তেমনি মায়েরার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনার বয়ে এমনিতেই মেয়েটা কাঁপছে, সাথে সাথে অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মায়েরার দিকে ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমেছিল। মায়েরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মায়েরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কী বলবে বুঝতে পারছে না। ইরফান এখনও জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে। মায়েরা ভেজা চোখে মাথা তুলে তাকায়। কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা কি সরকারি পেয়েছেন? শুধু শুধু মারছেন তো? মারছিনি। অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটু মায়া করে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়েরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মায়েরাকে নিয়ে উপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়েরার গাড়িতে বসে চোখ জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনায়া শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ের খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছো আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাদরেল ভাই, বুঝলে? তার কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আরেকদিন তুমি একসাথে খাবো, ঠিক আছে? ইনায়া কিছুই বলল না। এই মেয়েটাকে তার রোবট লাগছে। মায়েরা আর অনেকবার ডাকলো। ইনায়া কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো। বিড়বিড় করলো, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন, বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে। একটু দয়ামায়া বলে কিছু নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে প্রকোচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবেই শাস্তি করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুকরিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়, শুধুমাত্র রেগে কখনোই এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব নেই ইরফানের। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ব্রুকোচকে জিজ্ঞেস করে, দেখ যদি এভাবেই মেয়েটাকে মারতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে, এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই। এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা কাজটা একদমই ঠিক করেনি। তুই কেমন জানি, তারপর এভাবে বিয়ে দেওয়াটা সত্যিই খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে পড়ল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলেছে, এর আবার কি হলো? ছোট ছোট চোখ করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির উদ্দেশ্যে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো।
তো হ্যালো গাইস, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।